আমি মামাতো ভাইয়ের বডি মাপ নিচ্ছিলাম, আর ভাইয়া কামুক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমিও যেন হারিয়ে যাচ্ছিলাম। তখনই আমি দৌড়ে বের হয়ে যাই। কাপড়ের মাপ নেওয়ার জন্য আমি মামাতো ভাইয়ের রুমে গেলাম। তখনই মামাতো ভাই ওয়াশরুম থেকে গোসল করে বের হয়। ভেজা ভেজা চুল, পরনে ছিল একটি টাওয়েল, গায়ে স্যান্ডো গেঞ্জি। আকাশের শরীরটা বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। দুজনার দিকে তাকিয়ে আছি। আমার হাতে একটি বডি মাপের ফিতা। আমি চোখ নামিয়ে ফিতাটা দেখে বললাম, না মানে মা বলেছে তোমাকে নাকি কাপড় সেলাই করতে হবে, তো শার্ট নাকি প্যান্ট? আকাশ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে বলল, শার্ট। আমি তখনই তার বডিতে মাপ দিচ্ছি। আকাশ আমার দিকে চেয়ে আছে। আমার কেমন জানি ভয় লাগছে, পুরোটা ঘেমে গেছি। আকাশ ভাই আমার মুখটা ধরে বলল, এত ঘামছো কেন তুমি? একটু তো হাসো। চোখের সামনে এরকম একটা সুন্দরী মানুষ রয়েছে, ওই মানুষটার হাসি না দেখলে আমার কি ভালো লাগবে? আমার আরেকটু কাছে আসতে চাওয়াতেই আমি দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। আকাশ মেহেকের দিকে তাকিয়ে রইল। আমি আমার রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। কেমন জানি একটু অদ্ভুত লাগছে। সেই মুহূর্তে কেমন জানি খারাপ লাগছিল, আবার অনেক ভালো লাগছিল। কিন্তু কেন এমনটা হচ্ছে? তাহলে কি আমিও আকাশ ভাইয়াকে মন থেকে চাচ্ছি? ওনার কাছাকাছি কেন যেতে ইচ্ছা করছে? দূর, কিছুই বুঝছি না। কি যে হচ্ছে আমার সাথে সব। রাতে আকাশ তার রুমে বসে বসে মোবাইলে কি যেন করছে। এমন সময় আমি আকাশের রুমে গেলাম। ওনার কাছে গিয়ে পেছন থেকে একটি শার্ট বের করে বললাম, ভাইয়া এই শার্টটি তোমার জন্য। আকাশ ভাইয়া মোবাইলটি রেখে আমার দিকে তাকিয়ে বলল, ও ভাইয়া একটু পরে দেখবে না, দাও। বলে আকাশ ভাইয়া উঠে আমার থেকে শার্টটি হাতে নেয় আর ওর গেঞ্জিটা খুলে। ওনার গেঞ্জি যখন খুললো আমি তার বডির দিকে তাকিয়ে রইলাম। সুন্দর সুঠাম দেহ। ভাইয়া শার্ট পরে বোতাম লাগাচ্ছে। ভাইয়া আমার দিকে ফিরতেই আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। ভাইয়া আমাকে বলল, দেখ তো আমাকে কেমন লাগছে? আমি ফিরে বললাম, একদম পারফেক্ট, শরীরের সাথে একদম ফিট হয়েছে। তারপর আমি অন্যদিকে করে রইলাম। ভাইয়া তখন আমার কাছে এসে আমার মুখটি ধরে উপরে তোলে। আমার শরীরটা তখন কাঁপছিল। ভাইয়া তার ঠোঁটগুলো আমার ঠোঁটের কাছাকাছি নিয়ে আসে। তখন আমি চোখ বন্ধ করে ফেলি। আর ভাই আমাকে মনের অজান্তে কখন যে কিস করে ফেলেছে নিজেও জানি না। আমি আর থাকতে না পেরে ভাইকে জড়িয়ে ধরলাম। আকাশ মেহেকের মায়ের সাথে সোফায় বসে কথা বলছে। ফুপি আমি চলে যাব। ফুপি বলল, এসেছিস যখন আর কয়েকটা দিন থাক। তো বাবা বিয়ে কখন করবি? বিয়ের কোনো প্ল্যান আছে? ফুপি দেখি কি করা যায়। বাবা মা আমাকে বিয়ের জন্য খুব প্রেসার দিচ্ছে। হ্যাঁ রে, তোর জন্য সব থেকে সুন্দরী মেয়েটা আনতে হবে। তখনই আমি তাদের পাশে গিয়ে বসলাম এবং বললাম, বিয়ে তো করবেই, স্পেশাল মানুষের জন্য স্পেশাল মেয়ে দরকার। একদম। ফুপি বলল, তো বাবা আকাশ তোমার কি কোনো পছন্দের মেয়ে আছে? না ফুপি, আমার তেমন কেউ নেই, তোমরা যেটা পছন্দ করবে সেটাই। আকাশ ভাইয়ের কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তোর জন্য আমি মনে মনে একটা মেয়ে ঠিক করে রেখেছি, আমার জায়ের মেয়ে। ও খুব ভালো একটা জব করে, মেয়েটি সুন্দরী। তখনই আমি বললাম, হ্যাঁ তোমার জায়ের মেয়ে তো অনেক সুন্দরী, কিন্তু ও যে বসের সাথে ফষ্টি নষ্টি করে সেটা শোনোনি? মা তখনই আমাকে ধমক দিয়ে বলল, চুপ কর তো মেহেক, তোকে বড়দের মাঝে কথা কে বলতে বলেছে? যা এখান থেকে যা। আমি মন খারাপ করে সেখান থেকে চলে যাওয়ার সময় আকাশের চেহারার দিকে তাকিয়ে রইলাম। উনি আমার দিকে তাকিয়ে থাকে। আমি সেখান থেকে চলে যাই। আমি ভাইয়াকে বেলকনির এক কোণে নিয়ে গিয়ে কান্না করতে করতে বললাম, প্লিজ ভাইয়া আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেকটা ভালোবাসি। আই লাভ ইউ ভাইয়া। আকাশ ভাইয়া আমাকে বলল, তুমি বোঝার চেষ্টা করো, আমার বাবা তোমার মা এসব কখনো মেনে নেবে না। এখন আমার করার কি আছে তুমি বলো? আমরা কি বাবা মায়ের অবাধ্য হতে পারবো? আমি এসব কেয়ার করি না। তোমাকে না পেলে আমি বাঁচবো না, এই জীবন আমি রাখতে পারবো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, এভাবে কান্না করো, তাহলে সবাই জেনে যাবে। প্লিজ তুমি একটু শান্ত হও। আমি চোখ মুছে বললাম, শান্ত আমি তখন হব যখন তোমাকে না পেয়ে আমি পৃথিবীর মায়া ত্যাগ করব। এই বলে আমি সেখান থেকে কান্না করতে করতে চলে আসলাম। আকাশ কি করবে না করবে বুঝতে পারছে না। সেও মেহেকের পেছন পেছন চলে গেল। সবাই ডাইনিং টেবিলে ডিনার করে বসে আছি। মা, আকাশ ভাইয়া, আমার মামা ও আমার মামার ছোট ভাইয়ের ছেলে সাকিব ও আমি। তো বোন, তুই যে মেয়েটার কথা বলছিস, তারা কি আমাদের ছেলেকে মেনে নিবে? মা বলল, ও মা, মেনে নিবে না মানে? ওরা তো এরকম একটা ছেলে খুঁজছে। আমি আকাশ ভাইয়ের চোখের দিকে তাকালাম। ভাই আমার দিকে চোখের কোনা দিয়ে তাকিয়ে আছে। শাকিল বলল, কতদিনে বাড়িতে একটা ভাবি পাবো। আমি আর এসব কথা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে গেলাম। ওরা সবাই বিয়ের কথা বলছে। রাতে আকাশ ভাই তার রুমে শুয়ে আছে। আমি রুমে ঢুকে আমি ভাইয়ার পাশে গিয়ে বসতেই ভাইয়া বলল, তুমি এত রাতে আমার রুমে কি? ফুপি যদি দেখে তো সমস্যা হবে, এক্ষুনি বের হয়ে যাও। আমি কান্না করতে করতে বললাম, না আমি যাব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি আগামীকালকে বাড়িতে চলে যাচ্ছি, এখানে থাকবো না। প্লিজ আকাশ ভাইয়া, তুমি যেখানেই যাও না কেন আমার জীবন থেকে যেও না। দেখো মেহেক, এটা কখনো হয় না, আমি বাবার মুখের উপর কথা বলতে পারবো না। আমি আকাশ ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আকাশ ভাইয়াও আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আর কান্না করো না, আমি প্রমিস করছি আমি অন্য কাউকে বিয়ে করব না তোমাকে ছাড়া। তবে এখন রুম থেকে বের হয়ে যাও, আর এসব কথা এখন কাউকে বলবে না। আমি ভাইয়ার কথা শুনে চোখ মুছে সেখান থেকে চলে গেলাম। প্রায় 2 বছর হয়ে গেল মেহেক তার রুম থেকে বের হয় না। সে উন্মাদের মতো ব্যবহার করে, নিজের কাপড় নিজে খায়, চুলগুলো এলোমেলো, এক প্রকার পাগল
পাগল বললেই চলে। যখন থেকে শুনেছে আকাশ তাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে ফেলেছে তখন থেকে সে পাগল হয়ে গেছে। এমন সময় মেহেকের মা ভাতের প্লেট নিয়ে রুমে এসে মেহেকের পাশে বসে নিজে নিজে কান্না করতে থাকে আর আফসোস করে বলতে লাগলো, আজ আমার জন্যই তোর এই অবস্থা। তোর কথা আমি কেন শুনলাম না সেদিন। মারে, পারলে আমাকে মাফ করে দে। তোর আজ কোথায় থাকার কথা আর তুই কই? তোর জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। মেহেক নিজের মতো নিজেকে খেলা করে যাচ্ছে, হাসছে। গল্পটা তো তোদের দুজনের হতে পারতো। আমি মা হিসেবে অনেক খারাপ রে। এই বলে মেয়েকে জড়িয়ে ধরে সে কান্না করতে থাকে। আর এখানে পাগলি মেয়ে আর মায়ের কান্না দেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা তো আকাশ এবং মেহেকের হতে পারত। আমাদের মা বাবারা যদি বিয়ে করানোর আগে আমাদের চাহিদাগুলোকে জিজ্ঞাসা করত, আমাদের পছন্দকে জানতে চাইতো, তাহলে হয়তো ভালোবাসার কষ্টে মানুষ আর পাগল হতো না। তাই ছেলে মেয়েদের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিন। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।